দিতে হবে একটি আসনে। আমরা যাকেই দেব আপনারা তাকে কি মেনে নেবেন, ওয়াদা করে যান। এই কথাটা বলার আগে উনি বলেছিলেন, আমার মা অনেক কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন। বলতে গিয়ে সালাম বাবা জানেন তার চোখে অশ্রু এসেছে। আমরা যারা ছিলাম অনেকে চোখ দিয়ে জোয়াক করে পানিও ঝরছিল। তারপরও আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রায় 79 জন, সর্বোচ্চ 74 জন বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা নির্বাচন করেছিল বলেই আজকে স্বাধীনতা বিরোধীরা আমাদের সরকারের উপরে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে 68টা আসন নিয়ে। যদি সালাম ভাইয়ের মধ্যে কেউ নির্বাচনটা আপনাদের মেনে নিতেন, সালাম ভাই তো ত্যাগ কম করেন নাই। আমি যে জেলখানে ছিলাম তখন 7 জানুয়ারি নির্বাচন 2024, দেখছি তো কয়েকজন লোকের ভিতরে সালাম ভাই সেখানে ছিলেন, রাজপথে ছিলেন, একসাথে ছিলাম আমরা। তো তাহলে আজকে আমরা 265 থেকে 70টা আসন পেতাম। আজকে দেখেন ফাউন্ডেশন আপনি এসেছেন, এখানে আপনার সব নাচ করেছেন, গানও করেছেন। আজকে যদি 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতো, এটা করতে পারতেন? এইটা করতে পারতেন না। এই কয়দিনে বাংলাদেশের পতাকা পরিবর্তনের কথা আসতো, এই কয়দিনে বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আসতো। মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করেছেন। আর সালাম ভাইদের মতো নেতারা নমিনেশন না পাওয়ার পরেও দলের জন্য কাজ করেছেন। দল হয়তো আরও তার যোগ্য এমপি হতেন, মন্ত্রী হতেন, কিন্তু প্রশাসক হয়েছেন। আমাদের দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তাকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছেন। ইনশাল্লাহ সালাম ভাই ডেপুটি মেয়র ছিলেন, প্রশাসক হয়েছেন, সামনে এমপি হবেন, সামনে মন্ত্রী হবেন। এক হাততালি দেন সবাই মিলে, সালাম ভাইকে আমরা ভুলবো না। আর আপনাদের স্বার্থে একটু কথা বলি, সালাম ভাই এখন দেওয়ার মালিক, কিন্তু একজন মন্ত্রী ইচ্ছা করলে কিন্তু আপনাকে 5,000 টাকার একটা কাজও দিতে পারে না। সালাম ভাই মনে করলে কিন্তু আপনাদের এই যে সমস্ত অবহেলিত সাংবাদিক বলবো আমি আপনাদেরকে, নাকি আপনাদের ভালো করে কথা বললাম, সালাম ভাই আপনাদের পাশে কিন্তু দাঁড়াতে পারে, পারে না? তাহলে হাততালি হবে না? হ্যাঁ, হাততালি দেন। তো সালাম ভাই দেখেন কয়টা কাজ করলেন ভেতর। সিরিগঞ্জ গিয়েছেন, আমাদের সাথে কথা বলেছেন, উনি রওনা হয়েছেন। আরেকজন আমাদের পাবনার এমপি মাসে গিয়েছে, সেখানে আবার সময় দিয়েছেন। আসার পথে আবার প্রধানমন্ত্রী ডেকেছেন, সেখানে আবার গিয়েছেন, আবার আপনাদের মাঝে এসেছেন। যে আমরা মনে করি যে আজকে এই আপনার রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের যারা আছেন নেতাকর্মীরা, 19 বছর ধরে আপনারা অনুষ্ঠানটা করেন তো না, প্রতি বছর প্রায় করেন, মাঝখানে হয়তো একটু সমস্যা ছিল। আজকের দিনটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার না? এই তো প্রথম জেলা ঢাকা সিরিগঞ্জ প্রশাসন তো প্রথম পেয়েছে নাকি? তাহলে আরেকটা হাততালি হোক। এই যে কথাগুলো আমি এই জন্য উৎসাহ দিতে হবে। তো আপনারা এত কষ্ট করেন, সাংবাদিকতা পেশা কিন্তু মহান পেশা। একটা সাংবাদিক একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, একটা সরকার পতন ঘটাতে পারে, একটা সরকারকে সুন্দরভাবে দেশ পর্যন্ত সহায়তা করতে পারে। আমি টকশোতে প্রায় বলতাম, আওয়ামী লীগ সরকারের মৃত্যু হবে, রাজনীতির মৃত্যু হবে এই সাংবাদিকদের কারণে, বুদ্ধিজীবীদের কারণে। দেখেন ঠিকই হলো। উনি চায়না থেকে আসলেন, যদি উনি সাংবাদিক না করতেন, আর এই সাংবাদিক ফারজানা রূপাদুতাকে একটা প্রশ্ন না করতেন, আর সেই পথের সম্পূর্ণ প্রশ্নের প্রভাস আমি না করতেন, তাহলে ওই দিনকে আগুন জ্বলতো? জ্বলতো না, তাহলে ডুবালো তারাই। এখানে আমরা বলেছেন যে সাংবাদিকদের মামলা হয়েছে, তাদের নামে তাদের হয়রানি করা হয়। কিন্তু বিগত 15.5 বছর যারা সাংবাদিক ছিলেন এবং সংবাদের মালিক ছিলেন, টেলিভিশনের মালিক ছিলেন, তাদেরকে সাংবাদিক বলবো না সাংঘাতিক বলবো? অনেকে সাংঘাতিক ছিলেন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসেছেন, কি করেছেন, কি নিয়ে এসেছেন, এগুলি বলবেন, তার আসলে ওনাকে নোবেল পুরস্কার নিতে হবে। এই সমস্ত বলে 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 আমাদের দেশ থেকে পিছিয়ে দিয়েছেন। আমি আশা করি আপনারা যারা মফস্বলের সাংবাদিক, আপনাদের অনেক যুদ্ধ করতে হয়, কষ্ট করতে হয়। একটা খবর যদি কারোর বিরুদ্ধে যায়, ওই এলাকার রাজনৈতিক নেতা হোক বা প্রভাবশালী কে হোক, তারা আপনাদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, নানানভাবে হয়রানি করে। তা আপনারা যদি আপনাদের লেখনের মধ্য দিয়ে যদি আপনারা সুন্দরভাবে লেখেন, সমাজ উপকৃত হবে, রিস্ক নিতেই হবে। সব জায়গায় তো রিস্ক নিতে হয়, আমরা তো রিস্ক নিয়েছি। আমরা জেল খেটে যেতে বের হয়েছি, আবার গিয়েছি মাঠে, আবার জেলে গিয়েছি। আমি সর্বশেষ একটা উদাহরণ টেনে বলবো, সালাম ভাইয়ের আমি ব্যস্ততা আছে, আমারও টকশো আছে, একটা কিছু বকাবকি সেখানে করতে হবে।
সেই জন্য আর একটু কাজও আছে। তার আগে শেষ কথা যেটা বলতে চাই আমি, সম্ভবত 1997 সাল আমাদের ছাত্র দলের সভাপতি, এখন না ওইটা না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের উপরে হামলা হলো। হামলার পর প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদ সভা হলো। আমনুল আমান, খোকন, মিলন, আলম থেকে শুরু করে সবাই ছিল ওখানে। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সাংবাদিকের কথা বলতে গিয়ে বক্তব্য দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী, আপনি যেভাবে দেশ চালাচ্ছেন এইভাবে দেশ চালালে আপনি বিপদে পড়বেন। আপনার আশেপাশে যারা আছে আপনার কোনো ভুল ধরে না, তারা আপনি ভালো করছেন, এগিয়ে যান প্রশংসা করতে থাকে। এই প্রশংসা শুনেছিলাম আমরা 75 সালের 15 আগস্ট পর্যন্ত। আজকে বাংলাদেশের একটি ইতিহাস হলো ঢাকা বিশ্ববিদ্যালয় 1975 সালের 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতির যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন রাত্রেই কিন্তু 15 আগস্ট ঘটনা ঘটে গেল। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। দেখেন মানসিকতা কত নোংরা। এই তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ভিসি নিয়োগ করা হয়েছিল, উনি পদত্যাগ করলেন। প্রক্টর পদত্যাগ করলেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মনমি ম্যাডাম বলে সবাই যাকে, উনি পদত্যাগ করলেন। কি বললেন? প্রধানমন্ত্রী আসার আগেই আমি পদত্যাগ করব। চিন্তা করে নোংরামিটা কত পর্যায়ে, কোন জায়গায় গিয়েছে নোংরামি। আজকে তার জবাব দিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রীরা তারেক রহমানকে সাদরে গ্রহণ করে ওর জবাব দিয়ে দিয়েছে। তারেক রহমান করতো না। তো সেই কথাই বলতে চাই যে আমি বক্তব্য বললাম যে এই 75 সালে এই কথাই বলতো যে নেতা আপনি যেখানে আমরা আছি সেখানে, না সেই সময় ছিল কারণ। কিন্তু 15 ঘটনা ঘটলো, একটা লোকও সেখানে আসলো না। 32 নম্বরে 36 লাশ পড়েছিল। তা আপনি যদি এইভাবেই দেশ পরিচালনা করেন, এদের কথা মতো সেই নেতারা কিন্তু আপনার পাশে, তাহলে আপনার অবস্থা কিন্তু ওই রকম একদিন পতন হবে। আপনার ওই রকম পতন না, আপনাকে সরকার থেকে চলে যেতে হবে। সাংবাদিক ইত্তেফাকের মতো পত্রিকা লিখছিল কি জানেন? এই যে হাবিব বলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ার হোসেন করে, যদি আপনি ঠিকমতো দেশ পরিচালনা না করেন আপনার অবস্থা 1975 সালের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে আপনার জন্য। লিখে দিল। লিখে দেওয়ার পরে আমি ওনার কথা আমি শুনি নাই, আমাকে অনেকে ফোন করলো, হাবিব ভাই আপনি বের হবেন না, আপনাকে মেরে ফেলা হবে। পুরস্কারের ঘোষণা করা হয়েছে, আমাকে মেরে ফেলা হবে। ওই কথা আমি কেন, আমি কিন্তু ওরা বলি নাই, আমি বলেছি এইভাবে, বললো ওইভাবে। আজকে তাই সালাম বাসায় দেখা করতে গিয়ে আমার স্মৃতিটা মনে হলো, আমি সবুজকে বললাম বলবো নাকি, আমি ব্যাংকে পাঠাচ্ছিলাম, সোনালী ব্যাংকে। তখন একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, আমি সে কথা বলতে চাচ্ছি না, কিন্তু কেন ঘটতে চাচ্ছিল, আমাকে মেরে ফেলা হবে। আমাকে এসে বললো আপনাকে মেরে ফেলা হবে। আমি তো কোথাও জায়গা নেই। শেষ বেলায় বললাম ঠিক আছে, আমি মরতে রাজি আছি। আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আজকে আমার শেষ দিন, শেষ সময়, আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমার পরিবারকে হেফাজত করেন। ওই সাংবাদিকের কথা লেখার কারণে কিন্তু কথাটা এই জন্য বলছি, গল্পটা বলছি এই জন্য। পরে বললো ঠিক আছে, তোমরা মারবে? হ্যাঁ মারবো। শর্ত কি? আমাকে মারতে হলে তোমরা চাকু দিয়ে মারবে না, আমাকে মারতে হলে গুলি করে মারতে হবে, পিস্তল দিয়ে বলো, কাটা রাইফেল দিয়ে মারতে হবে, তোমার কাছে কাটা রাইফেল আছে তো। আর আমাকে মারতে হলে, আমি যেহেতু ছাত্রলীগের সভাপতি ছিলাম, ছাত্রলীগের মিনিমাম সেনালীগের সদস্য এক্স অতঃপর্ণ হতে হবে। যাও, আমি আসতেছি। আমি একদম ব্যাংক থেকে বেরে গেলাম, দুই পাশে যে লাইন ধরা, আমি কোনো দিক না থাকলাম। খালি দেখা হওয়ার পরে 5 স্টার সেখানে ছিল। দেখে নাম, এই তুমি কে, এই তুমি কে, এই তুমি কেমন আছো? 2 জন বললাম ভাই ভালো আছে, ভাই ভালো আছে। আমি বের হয়ে আমি চলে আসলাম, হয়তো আমার হায়াত আছে তাই। সাংবাদিকের একটা লেখার মধ্যে দিয়ে আমার জীবনটা বিপন্ন হয়ে গেছে। সেই জন্য বলি, আপনারা লিখবেন, সাহস করে লিখবেন, সত্য কথা লিখবেন, মানুষকে বিপদের জন্য মানুষকে পড়তে না হয়, ওইটা সতর্ক থেকে লিখবেন। আমরা আপনাদের পাশে আছি। সালাম ভাই আপনাদের পাশে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্র জিয়া রহমান অমর হোক। আমাদের দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। রুরাল জামেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। শত ব্যস্ততার মধ্য দিয়ে শুধুমাত্র ভালোবাসার টানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি মেয়র, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের যিনি মাননীয় প্রশাসক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এখন প্রধান অতিথি বক্তব্য রাখবেন।